নিফটি আজকে সারাদিনই একটা রেঞ্জের মধ্যে আটকে ছিল এবং চপি মার্কেট ছিল। নিফটিতে একটা হিউজ ফাইট হয়েছে। কিন্তু এই কথাটা আমরা মাঝে, মাঝেই শুনি বিভিন্ন জায়গাতে যে প্রচণ্ড ফাইট হলো, না উপরের দিকে যেতে পারল, না নিচের দিকে যেতে পারল। একটা রেঞ্জের মধ্যে। যদিও নিচে থেকে কিছুটা বাইং আমরা দেখতে পেয়েছি। আমরা সেটা বোঝাবার চেষ্টা করব ডেইলি টাইম ফ্রেমে। তো আজকে কি নিউজ এই মার্কেটকে চালনা করলো বা প্রভাব পড়লো সেটা আমরা যদি ধীরে ধীরে ইম্পর্টেন্ট নিউজগুলোর গুরুত্ব বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু খুঁজে বেড়াবো সেইগুলোকেই আজে বাজে না দিয়ে। আজকে মার্কেটকে যে রক্ষণাবেক্ষণ করলো অর্থাৎ পড়ে যেতে দিল না, সেটা কি টাইটানের কারণে? অর্থাৎ টাইটানের যে ১৭৭৭ কোটি টাকার যে লাভ হয়েছে সেটাই কি মার্কেটকে আজকে তুলে নিয়ে গেল? সে কি কন্ট্রিবিউট করলো গোটা মার্কেট ধরে নিয়ে? আমরা ১ম এ ধীরে ধীরে নিউজগুলোকে দেখব। আমাদের প্রত্যেক সময়েই এইগুলোর উপরে নজর রাখা উচিত। ১ম এ আমরা ৩ টে গুরুত্বপূর্ণ খবরকে বা নিউজকে যেটা মার্কেটকে আজকে আলোড়িত করেছে বা ফাইট দিয়েছে ২ জন ৩ জন, কারা পজিটিভে ফাইট দিয়েছে, কারা নেগেটিভে ফাইট দিয়েছে আমরা আলোচনা করছি। ১ম নাম্বার অবশ্যই হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল তাকিয়ে দেখুন এখনো পর্যন্ত যে স্ট্রেইট অফ হরমুজ শান্ত হয়ে গেছে তা কিন্তু নয়। তেলের দাম হালকা করে বাড়ছে। সুতরাং সেটা কিন্তু ভারতীয় মার্কেটের উপরে কি করছে? প্রেশার তৈরি করছে এবং একটা মার্কেটকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে। ২য় নাম্বার, একে নিউট্রালাইজ করার জন্য আমাদের কিন্তু Q1 রেজাল্ট রয়েছে। Q1 রেজাল্ট কিন্তু আমাদের বেশ ভালোই আসছে, খারাপ আসছে তা কিন্তু নয়। সুতরাং এ কিন্তু কি করছে? না মার্কেটকে উপরের দিকে তোলার জন্য একটা প্রচেষ্টা করছে। এছাড়া এই Q1 রেজাল্টের মধ্যে কিন্তু আজকে একজন গুরুত্বপূর্ণ রেজাল্ট যেটি খুব বেশি আলোচিত হচ্ছে টাইটান, সে ১৭৭৭ কোটি টাকার প্রফিট জেনারেট করেছে। আমরা পরে আসছি টাইটানের বিষয়ে। এবারে আরেকটি ঘটনা, সেটি হচ্ছে ইউএসের একটি জব ডাটা। সেই ইউএসের জব ডাটাটা খুব একটা মনোপ্রতভাবে বাড়েনি। তার ফলে কিন্তু নিয়ার টার্মে ইন্টারেস্ট রেটটা বাড়ার এখন সম্ভাবনা দেখছেন না যারা অ্যানালিস্ট তারা। তার ফলে কি হয়েছে? ইমার্জিং মার্কেট যেমন ইন্ডিয়া, এইগুলো একটু স্বস্তির শ্বাস ফেলেছে। যে ইন্টারেস্ট রেট যদি বাড়িয়ে দিত তাহলে এফআইরা পালিয়ে যেত এখান থেকে। অন্ততপক্ষে এফআইরা কিন্তু এখনই পালিয়ে যাবার কথা হয়তো। আগে থেকেই তো চিন্তা করছে, কিন্তু একটু যেন তারই মধ্যে স্বস্তি দিচ্ছে। তাহলে এ মার্কেটকে নামানোর চেষ্টা করছিল, এরা মার্কেটকে উপরে তোলার চেষ্টা করছে। তার ফলেই কিন্তু একটা সন্তুলন তৈরি হয়েছে এবং একটা ফাইট হয়েছে। যে কি রকম ঘটনা ঘটছে। কেউ ভাবছে যে নিচে চলে যাবে, কেউ ভাবছে উপরে চলে যাবে। সব মিলিয়ে মার্কেট মোটামুটি একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং ৬০০ আজকেও কিন্তু পার করতে পারল না। এবারে যে টাইটান কি গোটা মার্কেটকে তুলে নিয়ে গেল? সেটা যদি আপনাকে বলতে হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে গোটাগুটি তোলেনি, তবে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আমরা যদি ভালো করে দেখি তাহলে টাইটান আমাদের ৩ নাম্বার কন্ট্রিবিউটর আজকে ইন্ডেক্সের মুভমেন্টের পিছনে। তো ২ নাম্বারকে মানে ৩ নাম্বার লিস্টে রয়েছে। ২ নাম্বার হচ্ছে বাজাজ ফিন্যান্স। বাজাজ ফিন্যান্স কিন্তু ২ নাম্বার কন্ট্রিবিউটর। ১ নাম্বার কে? না আইসিআইসিআই ব্যাংক। এরা হচ্ছে সবচাইতে টপ ৩ জন। এছাড়াও রয়েছে শ্রীরাম ফিন্যান্স, এছাড়াও রয়েছে আমাদের এলডি। এরা কিন্তু কি করেছে? অ্যাক্সিস ব্যাংক, এরা কিন্তু কন্ট্রিবিউট করেছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। বেশ। এবারে যদি আপনি সেক্টরগুলোতে দেখেন যে রাজা সেক্টরকে, রাজা সেক্টর আজকে অবশ্যই ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট কিন্তু সবথেকে ভালো করেছে এবং মার্কেটকে উপরের দিকে মোর অর লেস যতগুলো কম্পোনেন্টস আছে সবাই কিন্তু প্রায় পজিটিভে রয়েছে, যে ২ জন হয়তো নেগেটিভে রয়েছে। এছাড়া তারপরে যদি কাউকে বলতে হয় তাহলে অবশ্যই রিয়েলটি আসবে। রিয়েলটি আজকে ভালো রেজাল্ট করেছে। আপনি তাকিয়ে দেখুন যে মিড ক্যাপ কিন্তু বেড়েছে। তাহলে মিড ক্যাপ বেড়েছে মানে এখানে কি ইনভেস্ট হলো? মিড ক্যাপে কি ইনভেস্ট করলো লোকেরা? সেটা আমাদেরকে দেখতে হবে। আপনারা মিড ক্যাপসের ইনডেক্স দেখুন। মিড ক্যাপের কম্পোনেন্টগুলোর মধ্যে কে বাড়ছে, কে না বাড়ছে, কোনগুলোতে আ কোন ডিলগুলোতে লার্জ ডিল কোনগুলোতে হয়েছে একটুখানি নজর রাখুন। এবং আরেকটা কথা বলতে হবে সেটা হচ্ছে প্রাইভেট ব্যাংক। এই প্রাইভেট ব্যাংকের মধ্যেই কিন্তু আইসিআইসিআই ব্যাংক পড়ে এবং সে কিন্তু আজকে অনেকখানি কন্ট্রিবিউট করেছে। যদি বলেন যে নেগেটিভ সেক্টর অর্থাৎ ফকির কারা? ফকিরের মধ্যে অবশ্যই রয়েছে পিএসইউ। একজন বাড়ছে তো আরেকজন কমছে। পিএসইউ ব্যাংক কিন্তু কমেছে। আপনি যদি দেখেন তাহলে ডিফেন্স সেক্টর আপনাকে খারাপ খবর দিয়েছে। আচ্ছা, তারপর যদি আপনি দেখেন সেটা হচ্ছে ইনফ্রা, এরা কিন্তু আপনাকে নেগেটিভ দিকে নিয়ে গেছে, অর্থাৎ মার্কেটকে নেগেটিভ দিকে নিয়ে গেছে। তো এই গেল মোটামুটিভাবে একটা আমাদের রেজাল্ট। আপনারা যদি টাইটানের রেজাল্টটাকে জানতে চান, শুধু এক কথাতে একটা রিলের মাধ্যমে না, আপনারা যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যে এর রেজাল্টগুলোকে আমাদেরকে জানানোর। তো চলুন এক করে আমরা এবার দেখি যে আমাদের কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তাকিয়ে দেখুন উইকডিজে, অর্থাৎ আমরা যদি উইকলি ক্যান্ডেলে দেখি তাহলে দেখব যে এখানেও যেমন একটি জায়গাতে অর্থাৎ যুদ্ধ ওপর এবং নিচে গিয়ে একটি জায়গাতে দাঁড়িয়ে আছে। আজকের দিনের জন্য সোমবারের দিনও সেও কিন্তু একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে।
আমরা এটা উইকলি ক্যান্ডেলে, আমরা একটু যদি ডেইলি ক্যান্ডেলে আসি, তাহলে দেখব ডেইলি ক্যান্ডেলে কি ঘটনা ঘটেছে, ওই রকমই একটা ঘটনা, কিন্তু নিচের দিকের উইকটা যেন বেশি, এখান থেকে যেন একটা সাপোর্ট নিচ্ছে এবং কেনাকাটি হচ্ছে, অনেকখানি উপরের দিকে তুলে নিয়ে গেছে এমন কিন্তু মনে হচ্ছে। সেই জন্য বললাম কোনো না কোনো জায়গাতে বাইং হয়েছে। আপনারা মনে করে দেখুন, আমরা বলেছিলাম যে 80 র উপরে, 700 র উপরে এবং 500 র নিচে, এই 200 পয়েন্টের রেঞ্জের মধ্যে কিন্তু মারপিট করছে। এমনকি আমি এই লেভেল এবং এই লেভেলের কথা বলেছিলাম। আমরা তারও আগে এই লেভেল এবং এই লেভেলের কথা বলেছি, সেখান থেকে একটা আমরা পেয়েছি এবং এখানটায় যে সাপোর্ট নিচ্ছে বারংবার, অর্থাৎ আমাদের যে সাইকোলজিক্যাল লেভেল রয়েছে 24,500, সেটিকে যে ও মানে সাপোর্ট নেবার চেষ্টা করছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এবং বহু বছরের পুরনো আকাশ ইম্পর্টেন্ট লেভেলটি কিন্তু আজও সমানভাবে কাজ করছে। যতক্ষণ পর্যন্ত এর নিচে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না যে নিচের দিকে যাচ্ছে, সাপোর্ট কিন্তু মার্কেট এখান থেকে নিয়েছে। এখন চিন্তার ভাঁজ যেটি, সে যে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি, যদি ঝামেলা ঝঞ্ঝাট করে আবার ক্রুড অয়েলের দামটা ধীরে ধীরে বেড়ে যায়, তাহলে কিন্তু আবার আমরা চাপের মধ্যে পড়ে যাব। সুতরাং নতুন করে আমার কিছু বলার নেই। আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, তাহলে দেখতেই পাচ্ছি 1 ঘন্টা টাইম ফ্রেমে কেমন ধরনের ঘটনা রয়েছে। তাকিয়ে দেখুন, একটি জায়গাতেই যেন সীমাবদ্ধ রয়েছে। সেই যে দেখুন, এখান থেকে মার্কেট পড়লো, এখান থেকে মার্কেট পড়লো, এখান থেকে মার্কেট পড়লো, আজকে অতদূর নিয়ে যেতেই দিল না। এটাকে আমরা কি বলছিলাম যে ধীরে ধীরে লো গুলোকে তুলে নিয়ে চললো, আজকে কিন্তু তার থেকে সামান্য একটু তুলেছে, সামান্য একটু নিচে নেমেছে, কিন্তু উপরের দিকে দেখুন এত দূর যেতেই দেয়নি। যদি এখানে আমি একটি দাগ দিই, তাহলে দেখতে পাবেন যে কেন যেতে দেয়নি। কেন যেতে দেয়নি পরিষ্কার হবে, যে এখানে সে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে। একটি মাত্র দাগ আমি আপনাদেরকে দিয়ে দেখাই এবং তারপর উড়িয়ে দেবো। এই যে সব থেকে নিচের দাগ, তো আপনি যদি এখানে দাগ দেন, তাহলে দেখতে পাবেন তাকিয়ে দেখুন সেই জায়গাটাতেই সে ধাক্কা খেয়েছে। এই জায়গাটা থেকে যে সাপোর্ট নিয়েছিল, মার্কেট যখন নিচে নেমেছে, দেখুন এর উপরে আর ক্লোজ করতে পারেনি। তাহলে আপনাকে বুঝতে হবে যে সব থেকে নিচের যে ব্যক্তি যিনি এখান থেকে সাপোর্ট দিয়েছিলেন, তাকে কিন্তু তার উপরে কিন্তু মার্কেটকে আর নিয়ে যেতে দিচ্ছে না। তার মানে কি? তার মানে এখানে কিন্তু আপনার কাছে কি রয়েছে? আপনার কাছে রেজিস্ট্যান্স আছে। তাহলে আপনি অবশ্যই লেভেলটিকে মার্ক করে রাখবেন। এটি হচ্ছে আপনার কাছে ইমিডিয়েট আরও শক্ত জায়গার মধ্যে, আপনি আরেকটা ছোট জায়গার মধ্যে মার্কেটকে বেঁধে ফেলার চেষ্টা করছেন, একটা বক্স প্যাটার্নের মতো জায়গায়। একে কালকের দিনে ঘুরিয়ে ঘুরিয়ে বেরোতে দিন, কোন দিকে বেরোচ্ছে এবং সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। বেশ, এটা গেল 1 ঘন্টা। এবারে চলুন 15 মিনিটে। 15 মিনিটেও দেখতে পাবেন যে, যে জায়গাটাতে বহু খিচিবিচি ছিল, সেখানেই কিন্তু সেই মার্কেটটা কি করছে না, অনেকগুলো দাগ রয়েছে, সেখানেই দেখুন ঘোরাফেরা করছে। তো ঘোরাফেরা করলে পরেও কেমন জানি একটু নিচের দিকে ভাব লাগছে। তো আপনারা এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রেখে দিন এবং নিচের দিকে ওই ট্রেন লাইনকে এঁকে রেখে একে বদ্ধ জায়গা করে দিন। মার্কেট কালকে খুলতে দিন, কোথায় খুলছে, এখানে খুলুক, এখানে খুলুক, আপনার পরোয়া নেই, আপনার খুলবে। ওপর দিকে গেলে পরে আপনি রেজিস্ট্যান্সের কাজ করবে এটি। নিচে ওপরে যদি খুলে নিচের দিকে আসলে পরে সাপোর্টের কাজ করবে। যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবার চেষ্টা করে আপনি যেতে চাইবেন, কিংবা নিচে যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে, অর্থাৎ 520 লেভেলকে স্ট্রংলি ব্রেক না করছে, ততক্ষণ পর্যন্ত নিচের দিকে কিন্তু নয়। 480ও কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটার পিছনে ভেঙে গেলে পরে কিন্তু ভেঙে যাবে। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে কিন্তু লোয়ার লো, লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং মার্কেট নিচের দিকে যাচ্ছে। এটি আবার মোটামুটিভাবে হায়ার হাই, হায়ার লো প্যাটার্ন তৈরি করছে এবং নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। তো দেখি আমরা যে এঁকে রাখবো, আমাদের যেদিকে খুলবে, যেমন লেভেল অনুযায়ী হবে, সেই অনুযায়ী আমরা কাজ করব। এবারে চলুন আমরা দেখি যে 5 মিনিট টাইম ফ্রেমে কেমনভাবে ট্রেড করা যেত। দেখুন, আপনাদের কাছে এই লেভেল তো ছিল, এমন নয় যে আপনাদের কাছে ছিল না। সুতরাং মার্কেট যখন নিচের দিকে এলো, আপনি তো তাকিয়ে দেখতে পাচ্ছেন আগের দিনও যখন সাপোর্ট নিয়েছে, যখন সাপোর্ট এরিয়াতে আসছে, তখন সাপোর্ট নিন। সাপোর্ট নিক এবং দেখুন উপর দিকে যখন যাবার চেষ্টা করছে, আমার রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে নামছে 10 তারিখে। এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে আবার উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু যে উচ্চতা থেকে একবার সেলাররা মার্কেটকে নিচে নামিয়েছে, সেই উচ্চতার নিচে কিন্তু তার উপরে কিন্তু আর উঠতে সে কী করছে, দিচ্ছে না। তাহলে এই যে জোনটা প্রথমেই ডিফাইন করে দিল, যেখান থেকে মার্কেটকে কিন্তু ফেলবো রেজিস্ট্যান্স, যেটা পরিবর্তিত আজকে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে কিন্তু বারংবার চেষ্টা করেছে, কিন্তু ভাঙতে পারেনি। বারে বারে মার্কেটকে সেখান থেকে টেনে নামিয়ে দিচ্ছে। আপনারা তাকিয়ে দেখুন, আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত না এর উপরে ক্লোজিং দিচ্ছে, যে ক্লোজিং দিতে যাবে আবার কি 460 থেকে 640-এর এই জায়গাটাতে তো আবার আপনার রেজিস্ট্যান্স রয়েছে। সুতরাং আপনাকে যতক্ষণ না পর্যন্ত 600 অন্ততপক্ষে 50-60 এর উপরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ঠান্ডা হবেনই বা কী করে। তাকিয়ে দেখুন, মার্কেট এখানে একবার সাপোর্ট নিয়েছিল, তার নিচে কিন্তু ক্লোজ করেছে।
এবং ক্লোজ করার পরেই কিন্তু কি করেছেন, এটা একটা ফেক ব্রেকডাউন এবং সে পর্যন্ত মার্কেট হয়তো অনেকেই ভেবেছিল, তারপরেই কিন্তু মার্কেট তুলে নিয়ে চলে গেছে। সুতরাং এটাকেই বলা হয় যে ব্রেকডাউন বা ব্রেকআউট হলেই চলবে না, তারপরে কি করতে হবে, সাস্টেন করতে হবে। এই সাস্টেন করার অর্থ আমি আগে বলেছি যে সাস্টেন করার অর্থ আপনি যদি ৫ মিনিটে করেন তাহলে অন্তত ২-৩টে ক্যান্ডেলকে দেখুন ৫ মিনিটের, যে তার উপরে সে থাকছে কিনা। একবার টুক করে মাথাটা দেখিয়ে দিলাম তার মানে কিন্তু উপরে চলে গেলাম নয়। আপনাকে ফোমোর স্বীকার করবে এই জায়গাটাতে, যাতে আপনি না করেন তার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। এবং মজাদার, যদি এই দুটো ক্যান্ডেলকে দেখেন, আমরা ন্যূনতম বিষয় বোঝেন, তাহলে জানবেন যে দেনের একটা বড় ক্যান্ডেল তৈরি করে মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে গেল। যাক, এই সমস্ত চেনার উপায় রয়েছে। তো সেগুলো পরের কথা। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ট্রেড করবেন। এবারে এখন কি করতে পারেন? এখন আপনার কাছে লেভেল খুব স্বাভাবিক এবং চিন্তার কোনো ব্যাপার নেই। যদি আপনি খুব রিস্কি ট্রেডার হয়ে যান তাহলে এখানে একটি জায়গা এঁকে রাখুন এবং আপনি এই জায়গাটাকে দেখে রাখুন। এর উপরে বা নিচে না পেলে কিছু করবেন না। যদি এর মধ্যেই ট্রেড করতে হয় তাহলে এইভাবে একটা ট্রেড লাইনকে এঁকে রাখুন। মার্কেট কোন জায়গাতে খুলছে দেখুন। মার্কেট যদি খুলে দেখেন যে এই চ্যানেল অনুযায়ী সে ঢোকার চেষ্টা করছে এবং বরাবর নিচে যাচ্ছে, তাহলে সেইভাবে প্লে করবেন। এই জায়গাটা দিলে পরে কিন্তু আবার একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে, যদি লাইভ মার্কেটে সে সুযোগ পান তবেই। আর লাইভ মার্কেটে যদি সুযোগ না পান তাহলে কিছু করার নেই। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের নিফটির অ্যানালিসিস। আশা করি এই অ্যানালিসিস আপনাদের ভালো লাগবে। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেবার। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের আমি সফলতা কামনা করছি। আপনাদের আপনাদের যাত্রা শুভ হোক।